আমি বললাম, কাকা, আমি তো আপনার এখানে পড়তে এসেছি। আপনি আমার সাথে এইসব কি করছেন? এসব একদম বাজে কাজ। একদম খারাপ লোকের কাজ। আমি তো আপনাকে অনেক ভালো মনে করতাম। আপনাকে বাবার মতো মূল্যায়ন করতাম। আর আপনি আমার সাথে এসব করতে চাচ্ছেন? এসব কিছু ভাবতেও আমার ঘৃণা লাগে, কাকা। কাকা, আপনি এতটা নীচ আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার কথাগুলো শুনে কাকা বলল, তাসনিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার বড় ভাইজের মেয়ে বলেই আমি তোমাকে কিছু বলতে পারিনি। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা তোমাকে বোঝাতে পারি না, তাসনিয়া। সত্যিকার অর্থে আমি তোমার জন্য পাগল। তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য, তোমার এই চেহারা আমাকে পাগল করে তুলেছে। প্লিজ তাসনিয়া, আমি যা করছি আমাকে তা তুমি করতে দাও। আমাকে বাধা দিও না। আজকে যদি আমার কাজে তুমি বাধা দেও তাহলে আজকে আমি মরে যাব। প্লিজ তাসনিয়া, দয়া করে আজকে তুমি আমাকে বাধা দিও না। আমি বললাম, কাকা, আপনার যা মন চায় আপনি তা করেন। যা হয়েছে, যতটুকু হয়েছে তাই যথেষ্ট। আর না, আপনি যদি আর একটু সামনে আগানোর চেষ্টা করেন তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আমি আমার কাকাকে এত কাকতি মিনতি করার পরেও কাকা আমার ইচ্ছার বিরুদ্ধে খালি বাসায় একা পেয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনে অনেক মজা পাবে। আর বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি তাসনিয়া ফারিন নোভা। বর্তমানে আমার বয়স 25। বর্তমানে আমি একটি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছি। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো তখন আমার বয়স ছিল 14 কিংবা 15 বছর। আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম। ছোটবেলা থেকেই খুব পাকনা পাকনা কথা বলতাম। তাই আমাদের বাড়ির সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। বয়সের তুলনায় আমি একটু বেশিই বাড়ন্ত ছিলাম। খুব কম বয়সেই আমার সব ফুটে উঠেছিল। যাই হোক বন্ধুরা, আমি নিম্নবিত্ত পরিবারের একজন মেয়ে ছিলাম। আমার বাবা একজন কৃষক ছিলেন। আমার মা একজন গৃহিণী ছিলেন। আমার 3 কাকা ছিলেন। 3 কাকার মধ্যে সবাই আমাকে মোটামুটি ভালোবাসতেন। কিন্তু তার মধ্যে ছোট কাকা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার ছোট কাকা তখনও বিয়েশাদী করে নাই। তখন আমার ছোট কাকা পড়ালেখা অবস্থায় ছিল। আমার ছোট কাকা আমাকে অনেক বেশি আদর করত। আমি বুঝতে পারতাম, কিন্তু আদর করার চলে আমার ছোট কাকা ছোটবেলা থেকেই মাঝে মধ্যে আমার সাথে অদ্ভুতভাবে আচরণ করত। আমার বয়স তখন কম ছিল তো, তখন আমি খুব একটা বেশি বুঝতে পারি নাই। কিন্তু যখন আমি বড় হতে লাগলাম, আমার বয়স বাড়তে লাগল, তখন আমি কাকার এই আচরণের মর্ম আস্তে আস্তে অনুভব করতে শুরু করলাম। একদিন কাকা অনেক দূরে মেলায় গিয়েছিল। মেলা থেকে আসার সময় আমার জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছিল। কারণ কাকা জানত আমি মেলার খেলনাকে অনেক বেশি ভালোবাসি। কাকা মেলা থেকে খেলনার পাশাপাশি অনেক মজার মজার খাবার এবং মিষ্টি নিয়ে এসেছিল। কাকা মেলা থেকে এসব কিছু নিয়ে এসে আমাকে ডাকাডাকি করতে শুরু করল। আমাকে খুঁজতে শুরু করল। আমাকে খুঁজে যখন কোথাও পাচ্ছিল না, আমি পাশের বাড়িতে আমার বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতে চলে গিয়েছিলাম। তারপর কাকা আমার আম্মুকে বলল, ভাবি, ও ভাবি, নোভা কোথায়? নোভা মাম্মির জন্য আমি অনেকগুলো খেলনা এবং খাবার নিয়ে এসেছি মেলা থেকে। তাড়াতাড়ি তাকে দেখে আমার কাছে পাঠাও। মেলা থেকে তার জন্য কিছু গহনাও এনেছি। আমি নিজ হাতে তাকে পরিয়ে দেব। তাড়াতাড়ি ভাবি, ওকে আমার কাছে ডেকে পাঠাও তো। আমার প্রতি চাচার এরকম ভালোবাসা দেখে আমার আম্মু খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আমাকে ডাকতে গেলেন। আমাকে ডেকে এনে কাকার কাছে পাঠালেন। আমি যেতেই কাকা আমাকে ধরে বললেন, মাম্মি, কোথায় গিয়েছিলে তুমি? তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি চাচার কাছ থেকে আমার নিজেকে ছাড়ানোর জন্য অনেক কৌশল করছিলাম।
কারণ কাকার ধরার মুডটাই ছিল অন্যরকম। কিছুক্ষণ পর আমি কাকার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর কাকা আমাকে গহনা, খেলনা এবং খাবারের পুটলিগুলো দেখিয়ে বলল, মা নোভা, এসব তোমার জন্য। আমি এই সমস্ত কিছু দেখে কাকার কিছুক্ষণ পূর্বের আচরণ আমি তাৎক্ষণিক ভুলে গেলাম। কাকা আমাকে একটি একটি করে সবকিছু দেখাতে শুরু করল, গহনা, খাবার এবং খেলনা। আমি দেখে খুব খুশি হয়ে কাকাকে বললাম, কাকা, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? যে কারণে তুমি এগুলো এনেছ। আমিও কাকা তোমাকে অনেক বেশি ভালোবাসি। কাকা আমার মুখ থেকে ভালোবাসার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলল, সত্যি মামুনি, তুমি আমাকে অনেক ভালোবাসো। ঠিক আছে মামুনি, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আর এই পরীক্ষাটাতে যদি তুমি পাশ করতে পারো তাহলেই তোমাকে আমি এই সমস্ত কিছু দিয়ে দেব। আমি বললাম, কাকা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার বাবার আপন ভাই। আমি তোমাকে কাকার মতো করেই ভালোবাসি। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে তোমার? যদি সন্দেহ থাকে তাহলে তুমি আমাকে যে কোনো পরীক্ষা নিতে পারো। কাকা আমার মুখ থেকে এরকম ধরনের অনুভূতির কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে মামুনি, যাও, তুমি আমাকে ভালোবাসো। তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না। তবে তোমাকে প্রতিদিন একটা কাজ করতে হবে। যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে আরো বেশি মজা দিব। তুমি যা চাও তাই দিব। বলো মা নোভা, তুমি কি প্রতিদিন আমার সাথে এই কাজটা করতে পারবা? কাকা যখন আমাকে এই প্রস্তাবটা দেয় তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার বয়স তখন 14 কি 15 হবে। কাকার মুখ থেকে এইরকম ধরনের কথা শুনে আমি প্রথমে কিছুটা ঘাবড়ে যাই। কি এরকম কাজ, যে কাজটা কাকার সাথে প্রতিদিন আমাকে করতে হবে? আমি প্রথমত খুব ভয় পেয়ে যাই। না জানি কি কাজ করতে বলে কাকা। কিন্তু কাকার চোখে মুখে ভিন্ন এক চাপ আমি দেখতে পেয়েছিলাম। তারপর আমি কাকাকে বললাম, কাকা, কি এমন কাজ যে কাজটা তোমার সাথে প্রতিদিন করতে হবে? আর এই জন্য তুমি আমাকে প্রতিদিন অনেক মজা দিবে? যদি করার মতো হয় তাহলে কাকা অবশ্যই তোমার সাথে আমি কাজ করব। আর যদি করার মতো না হয় তাহলে তো কিছু করার নেই। একটু বলো কাকা প্লিজ। বলো না কাকা, একটু প্লিজ। এত ঘুরাচ্ছ কেন? কাকা আমার মোটিভেশন বুঝে কথাটাকে ঘোরানোর চেষ্টা করছে। কাকা বলল, আচ্ছা ঠিক আছে মামুনি, তোমাকে বেশি কিছু করতে হবে না। তুমি প্রতিদিন রাতে 8টা থেকে 9টা পর্যন্ত আমার কাছে এসে পড়তে হবে। আমি তোমাকে খুব মনোযোগ সহকারে পড়াবো। তোমাকে সামনে ভালো রেজাল্ট করতে হবে। কাকা আমাকে পড়াবে। কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো। এর আগে কাকাকে অনেকবার বলেও আমাকে পড়াতে রাজি করাতে পারি নাই। কাকার নিজের পড়ালেখা এবং আরও ব্যস্ততা ছিল। আজকে কাকা নিজেই বলছে সে আমাকে পড়াবে। সেটা আমার কাছে খুব আনন্দের মনে হয়েছিল। কিন্তু এই আনন্দের বিশ্বাসটা যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার জীবনের সর্বনাশ ডেকে আনবে আমি কখনো ভাবতেই পারি নাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকা, আমি কাল থেকে প্রতিদিন রাত্রে 8টা থেকে 9টা পর্যন্ত তোমার কাছে পড়তে আসব। এই বলে আমি কাকার কাছ থেকে খেলনা সামগ্রী, গহনা এবং মিষ্টি নিয়ে চলে আসলাম। এসে আমার আম্মুকে বললাম, আম্মু, কাল থেকে কাকা আমাকে রাত্রে 8টা থেকে 9টা পর্যন্ত পড়াবে। কাকা আমাকে পড়াবে শুনে আম্মু খুব খুশি হল। পরের দিন রাত্রে 8টা বাজে চলে গেলাম কাকার রুমে পড়তে। কাকা আমাকে পড়তে এসেছি দেখে অনেক খুশি হয়েছি। কাকা আমাকে একটি অঙ্ক বুঝিয়ে দিল। আমি সে অঙ্কটি আবার পুনরায় করার চেষ্টা করছিলাম। আমার মনোযোগ ছিল অঙ্কের প্রতি। পক্ষান্তরে কাকার মনোযোগ ছিল আমার প্রতি। হঠাৎ করে আমি আর চোখে চেয়ে দেখলাম কাকা আমার দিকে খারাপ নজরে চেয়ে রয়েছে। খুব বাজে দৃষ্টি দিচ্ছে। আমি কাকার দিকে চাইতেই কাকা আমার এখান থেকে চোখ ফিরিয়ে নিত আর বলতো, তাড়াতাড়ি অঙ্ক কর।
একটু পর তোকে ইংরেজি পড়াবো। এইভাবে কাকার এখানে আমি প্রতিদিন রাত্রে পড়তে যেতাম। মাঝে মধ্যে আমি যখন পড়া পারতাম না, তখন কাকা শাসন করার ছলে আমাকে খুব বাজেভাবে ছুঁইত। আমি কিছু বলতেও পারতাম না। একদিন আমি কাকাকে বললাম, কাকা তুমি যদি আমাকে এভাবে মারো, তাহলে আমি আর পড়তে আসব না। কাকা বলল, আরে বেটি, যদি তাকে কিছু শাসন না করি, তাহলে কি তোর ভেতর থেকে পড়া বের হবে? আমি বললাম, কাকা তো ঠিকই বলেছে, যদি শাসন না করে, তাহলে তো আমার পড়তে মন চাইবে না। কিন্তু আমি তখনও কাকার ভিতরে লুকিয়ে থাকা শয়তানটাকে চিনতে পারি নাই। একদিন কাকা আমাকে পড়াচ্ছিল, একদিকে পড়াচ্ছিল আর অন্যদিকে টেবিলের নিচ দিয়ে আমার নিম্নাংশে এলোমেলো করার চেষ্টা করছিল। আমি তখন লজ্জায় কিছু বলতে পারছিলাম না। আমি বারবার সরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। অবশেষে আমার মোড খারাপ দেখে কাকাই আমাকে ছেড়ে দিয়েছিল। পরের দিন কাকার কাছে পড়তে গেলে কাকা আমাকে বলল, মা তাসমিয়া, আজকে আমি তোমাকে পড়াবো না। আজকে আমার মন ভালো নেই। আজকে তোমাকে নিয়ে শুয়ে শুয়ে একটি বাংলা নাটক দেখব। বাংলা নাটক আমার কাছে এমনিতেই খুব প্রিয়। আমি খুব ভালো বাংলা নাটক দেখি, বিশেষ করে নিলয় আলমগীর এবং যে এইচ হিমি নাটকগুলি আমি দেখি। এই দুটি জুটি আমার কাছে খুবই প্রিয়। আমি কাকাকে বললাম, কাকা আমি জান্নাতুল সুমাইজা হিমি এবং নীলা আলমগীরের নাটক দেখব। কাকা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মোবাইলে হিমি এবং নিলয় আলমগীরের নাটক বের করছি। এই বলে কাকা হেডফোন লাগিয়ে আমার কানে একটি আর কাকার কানে একটি দিয়ে হিমি এবং নীলা আলমগীরের নাটক ছাড়ল। আমি তো মনের সুখে নাটক দেখতে শুরু করলাম, কিন্তু এর ভিতরেই যে কাকার মূল শয়তানি রহস্য লুকিয়েছিল, তা আমি কখনো বুঝে উঠতে পারিনি। হিমি এবং নীলা আলমগীরের নাটকের শেষে আরও একটি অদ্ভুত ধরনের ভিডিও কাকার মোবাইলে অটোমেটিকে চলতে শুরু করল। ভিডিওটি দেখে দেখে আমি বারবার কেঁপে উঠতে লাগলাম। জীবনের প্রথম এইরকম দৃশ্য দেখে আর চোখ ফেরাতে পারলাম না। দুটি যুগলের এক অপরূপ দৃশ্য দেখার পর আমার কাছে নতুন কোনো কৌতূহল মনে হয়েছিল। বন্ধুরা জানেনই তো, তখন আমার বয়স ছিল মাত্র 14 কি 15 বছর। তখন আমার চোখে মুখে সর্বদাই ছিল যৌবনের ছাপ। তারুণ্যের সমস্ত কিছুই আমার মধ্যে বিরাজমান। বন্ধুরা, ভিডিওটি দেখে আমার গায়ে যেন প্রবাহমান রক্তের স্রোত বয়ে যাচ্ছিল। ভিডিওটি দেখি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। অটোমেটিক্যালি নিম্নাংশের অবস্থা খারাপ হতে শুরু হলো। আস্তে আস্তে ওই ভিডিওর প্রতি আরও বেশি আসক্ত হয়ে যাচ্ছিলাম। আমিও তখন কাকার সাথে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে শুরু করলাম। আমার তখন এমন অবস্থা হলো, কাকাকে তখন বন্ধুর মতোই মনে হলো। আমার কোনো হুঁশ জ্ঞানই ছিল না। আমি কি দেখতেছি, কার সাথে দেখতেছি, তার কোনো খেয়ালই নেই। ওই ভিডিওটি যেন আমাকে পরিপূর্ণ পাগল করে দিয়েছিল। ভিডিওটি দেখতে দেখতে হঠাৎ আমার কাছে মনে হলো, কাকা যেন আমার সাথে কি রকম অদ্ভুত আচরণ করতে শুরু করল। ভিডিওটি দেখে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে কাকা যে আমার সাথে এরকম বাজে আচরণ করছে, তাও আমার খেয়াল নেই। মানে আমি যেন একটা কাকতারুয়া হয়ে গেছি। কাকার যা মন চায়, যেভাবে মন চায়, তার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো বাধা দেওয়ার প্রয়োজনই মনে করেছিলাম না। ভিডিওটি আমাকে এতটুকুই আসক্ত বানিয়েছিল যে যেখানে আমার নিজের কাকা আমার সবকিছু লুটে নিয়ে যাচ্ছিল, তারপরও আমি তাকে কিছু বলার মতো অনুভূতি খুঁজে পেলাম না। কাকা আর আমি একাকিত্বে রুমের মধ্যে চলছে এক ভিন্ন রকম প্রতিযোগিতা। কাকা যখন পূর্ণ নিয়ন্ত্রণ আনতে যাবে, তখন আমার হুঁশ ফিরে আসে। আমি চোখ মেলে চেয়ে দেখি, কাকা আমার উপর অন্তিম তাণ্ডব শান্তি শুরু করতে চলেছে। আমি বললাম, কাকা, আমি তো আপনার এখানে পড়তে এসেছি, আপনি আমার সাথে এইসব কি করছেন? এসব একদম বাজে কাজ, একদম খারাপ লোকের কাজ। আমি তো আপনাকে অনেক ভালো মনে করতাম, আপনাকে বাবার মতো মূল্যায়ন করতাম, আর আপনি আমার সাথে এসব করতে চাচ্ছেন? এসব কিছু ভাবতেও আমার ঘৃণা লাগে কাকা। কাকা, আপনি এতটা নীচ আমি কখনো কল্পনাও করতে পারি নাই।
আমার কথাগুলো শুনে কাকা বলল, তাসনিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার বড় ভাইজের মেয়ে বলেই আমি তোমাকে কিছু বলতে পারিনি। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা তোমাকে বোঝাতে পারি না তাসনিয়া। সত্যিকার অর্থে আমি তোমার জন্য পাগল। তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য, তোমার এই চেহারা আমাকে পাগল করে তুলেছে। প্লিজ তাসনিয়া, আমি যা করছি আমাকে তা তুমি করতে দাও। আমাকে বাধা দিও না। আজকে যদি আমার কাজে তুমি বাধা দেও তাহলে আজকে আমি মরে যাব। প্লিজ তাসনিয়া, দয়া করে আজকে তুমি আমাকে বাধা দিও না। আমি বললাম, কাকা, আপনার যা মন চায় আপনি তা করেন। যা হয়েছে, যতটুকু হয়েছে তাই যথেষ্ট। আর না, আপনি যদি আর একটু সামনে আগানোর চেষ্টা করেন তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আমি আমার কাকাকে এত কাকতি মিনতি করার পরেও কাকা আমার ইচ্ছার বিরুদ্ধে খালি বাসায় একা পেয়ে আমার জীবনে প্রথম অভিষেক ঘটিয়েছিল। জীবনে প্রথম আমি এই রকম পরিস্থিতিতে আমার হৃদয় রক্তকরণ হয়েছিল। তারপর থেকে বন্ধুরা, আমি আমার কাকার ধারে কাছেও আমি যাইনি। এখন আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। চাইলে এর প্রতিবাদ করতে পারি, কিন্তু না, আমি তা করব। এতে আমার বাবা এবং চাচার মধ্যে বড় ধরনের ঝগড়া হতে পারে। তাই এর বিচার একজনের কাছে দিয়ে দিলাম। ভাবলাম কোনো না কোনো দিন হয়তো এর বিচার পাবা। পরিশেষে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, সন্তানের পিতা মাতারা অবশ্যই একেবারে ছোটবেলা থেকেই তাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখা উচিত। আর প্রত্যেকটি পিতামাতাই উচিত তাদের সন্তানদেরকে নিজের মতো করে মানুষ করা, নিজের চোখে চোখে রাখা এবং বিশ্বস্ততার উপর ভরসা করে কারো উপর ন্যস্ত না করা। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইচএসসি পরীক্ষা দিয়ে বসে আছি, কি পড়ব না পড়ব এখনও ডিসাইড করিনি। বেকার সময় তো ঠিকমতো কাটছে না। তাই তাজিন যখন বলল ওর একটা ক্লাস 8-এর পড়ুয়া খালাতো বোনের জন্য একটা ভালো টিচার দরকার, আমি কি মনে করে রাজি হয়ে গেলাম। আসলে সময় কাটানোটাই আসল কারণ ছিল। সন্ধ্যার পরে তেমন কিছু করার ছিল না। প্রথম দিন তাজিনি নিয়ে এলো ওর সাথে করে। সেগুন বাগিচায় তোমাদের বাড়ি, সুন্দর দুতলা বাড়ি। ওরা বেশ বনেদি বড়লোক, দেখলেই বোঝা যায়। গেটের সামনে বেশ বড় একটা জামরুল গাছ। ঢাকা শহরে জামরুল গাছ সচরাচর দেখা যায় না। গেটে দারোয়ান ছিল। তাজিনকে দেখে দরজা খুলে দিল। তারপর নিজেই এগিয়ে গিয়ে একতলায় বেল টিপে দিল। ছোট্ট একটা কাজের মেয়ে দরজা খুলে দিল। আমরা ভিতরে গিয়ে বসলাম। সুন্দর করে সাজানো ড্রয়িং রুম। যে গুছিয়েছে বোঝাই যায় তার রুচি সত্যিই সুন্দর। দেশ বিদেশের নানারকম ভাস্কর্য, শোপিস আর পেন্টিং। অনেকগুলো প্লেনের মডেল। আমরা বসার একটু পরেই তমা হাজির। আপু, কেমন আছো? এতদিন পরে। তাজিন ঘাড় নেড়ে বলল, ভালো। এই দেখ, তোর নতুন স্যার নিয়ে এসেছি। অনেক রাগী, তোকে একদম সোজা করে দেবে কি? তমা বলল, ইনি বুঝি আমার নতুন টিচার, বলেই সে কি হিহি হাসি। আমি বেশ ভ্যাবাচ্চাকা খেয়ে গেলাম। এ কি বিপদ রে বাবা! এটা হাসির কি হল? একটু পরেই একজন মহিলা ঘরে ঢুকল। মহিলা ঘরে ঢুকতেই মনে হল ঘরের আলো যেন বেড়ে গেছে। প্রচণ্ড সুন্দরী এক মহিলা। কথাবার্তা যেমন সুন্দর তেমনি স্মার্ট। একদম অন্যরকমভাবে কথা বলে, কি মিষ্টি কণ্ঠস্বর। আমাকে পরিচয় করিয়ে দিল তাজিন। ওর বন্ধু দেখে আমাকে মহিলা অনেক প্রশ্ন করলেন। কোথায় পড়ি, কি করি, বাবা কি করেন, একদম ফুল প্রোফাইল। আর কি? আমিও বেশ সুন্দর গুছিয়ে উত্তর দিলাম। উনি বেশিরভাগ সময় ইংলিশ মেশানো বাংলায় কথা বলছিলেন। বোঝা যায় হাইলি এডুকেটেড। তবে তখনও আমি একটা জিনিস জানতাম না, যেটা পরে জেনেছি। সব কিছু ঠিকঠাক হয়ে গেল।
আমি সপ্তাহে 4 দিন পড়াব। ফ্রাইডে অফ, আর দিনগুলো ফ্লেক্সিবল। যেদিন খুশি আসতে পারি, তবে সন্ধ্যা 7টার পরে আসলে ভালো হয়। তমা খুব ফাঁকিবাজ, তবে অনেক ব্রিলিয়ান্ট। পড়ানো শুরু করার পরেই বুঝতে পারলাম। তোমার টিউটার এত ঘন ঘন চেঞ্জ হয় কেন? মেয়েটা একের পরে এক প্রশ্ন করতেই থাকে। তবে আমিও বেশ ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দেই, বকাঝকা করি না। ও গল্প করতে চাইলে গল্প করি। 1 ঘণ্টা করে পড়ানোর কথা, বেশিরভাগ সময়ই পড়া শেষ করতে করতে 9:30 বেজে যায়। রাত বেশি হয়ে গেলে তোমার আম্মু না খেয়ে যেতে দেন না। যেহেতু উনি তাজিনের খালা, তাই আমারও আন্টি ডাকা উচিত। কিন্তু এত ইয়ং যে উনাকে আন্টি ডাকতে লজ্জা লাগে। উনাকে দেখলে কেউ বলবে না যে উনার এত বড় একটা মেয়ে আছে? মেরে কেটে উনার বয়স 24 পার করানো যাবে না। কিন্তু যেহেতু উনার এত বড় একটা মেয়ে আছে, সেহেতু নিশ্চয়ই 33 কি 34 হবে উনার বয়স। আমি উনাকে কোনোরকম সম্বোধন না করেই কথা বলার চেষ্টা করলাম। এতদিন ধরে তোমাকে পড়াচ্ছি, এখনও ওর বাবাকে দেখলাম না। একদিন ফস করে জিজ্ঞেসই করে বসলাম, তোমার আব্বুকে তো একদিনও দেখলাম না। উনি বুঝি অনেক রাতে বাসায় ফেরেন? তোমার সাথে সাথে বই বন্ধ করে বলে, না স্যার, আব্বু তো মেরিন ইঞ্জিনিয়র। উনাকে ম্যাক্সিমাম সময় জাহাজে থাকতে হয়। তবে আব্বু ছুটি পেলেই চলে আসে। 3-4 মাস পর পর আসেন। মাসখানেক থাকেন, আবার চলে যান। এবার 4 মাস পার হয়ে গেল, তাও আব্বু আসছে না। বলেছে জাহাজ নিয়ে ডেনমার্কে আছে। ওখানে কি একটা ঝামেলা হয়েছে। আসতে আরও মাস 2-1 দেরি হয়ে যাবে। কি এখন বুঝতে পারলাম তোমার আম্মু সবসময় এত উদাস থেকে কেন। জীবনের বেশিরভাগ সময়টাই মহিলার হয়তো এভাবে একা একা কাটাতে হবে। এরপর থেকে কেন যেন আমিও উনাকে একটু কোম্পানি দেওয়ার চেষ্টা করতাম। কখনো 7টার আগে গিয়ে হাজির হয়ে যেতাম। উনি হয়তো তখন টিভি দেখতেন বা ড্রয়িং রুম গোছাতেন। বেশিরভাগ কাজই উনি নিজের হাতে করতেন। তোমার আম্মুর নাম ছিল তাসরিন। গল্প করতে করতে উনি অনেক কথাই বলতেন। উনার ছোটবেলার কথা, উনার এক ভাই পাইলট। উনারা 1 ভাই 1 বোন। তাহলে তাজিনের মা উনার কে হন? আমি আর জিজ্ঞেস করিনি। কথা প্রসঙ্গে উনাকে একদিন জিজ্ঞেস করে ফেললাম, আপনার বাংলাটা খুব সুন্দর। উনি হেসে বললেন, আমি কি খুব খারাপ বাংলা বলি? আমি বললাম, না না, তা হবে কেন? আপনার বাংলা খুব সুন্দর, আপনার ভয়েস অনেক মিষ্টি। কিন্তু আপনার টানটা যেন কেমন অন্যরকম। উনি হেসে বললেন, কেন, তাজিনের মা বুঝি খুব ভালো বাংলা বলেন? আমি বললাম, হ্যাঁ, আন্টি তো বেশ ভালো বাংলা বলেন। উনি বললেন, হবে হয়তো, ওর তো অনেক আগে বিয়ে হয়ে গেছে। তাছাড়া ওরা তো মঞ্জিলে থাকত না। কথা শুনে কেমন যেন খটকা লাগল। মঞ্জিল মানে? আমি আর ঘাটালাম না। পরে তাজিনকে ধরলাম, এই বলতো ঘটনাটা কি। প্রথমে তো ও বলতেই চায় না, পরে একটু একটু করে বলল, আসলে ওরা হচ্ছে নবাবদের একটা ব্রাঞ্চ। শুনে তো আমি আঁতকে উঠলাম। বলে কি? ওর নানা নাকি 2 বিয়ে করেছিল। বড় ঘরে ছিল তোমার মা, আর ছোট ঘরে ছিল তাজিনের মা। তাজিনের মা আবার ওর মায়ের বড় সন্তান। ফ্যামিলিতে প্রবলেমের কারণে ওরা বড় হয়েছে মঞ্জিলের বাইরে। আর বাকিরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলির মতো বড় হয়েছে একসাথে। পরে অবশ্য সব ঠিকঠাক হয়ে যায়। ওদের মেন ল্যাঙ্গুয়েজ নাকি উর্দু ছিল। তাজিনের নানা নাকি এখনও উর্দুতে কথা বলে। ভালো বাংলা বলতে পারে না। এসব শুনে তো আমার চক্ষু চড়কগাছ। বলে কি? যাই হোক, সেদিন থেকে আমি তোমার মায়ের সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম। তমা বেশিরভাগ সময়ই আত্মীয়দের বাসায় ঘুরতে চলে যেত। কাজেই আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো। সেই সময়টা তোমার মা অনেক কথা বলতো আমাকে, ঠিক যেন এক বন্ধুর মতো। উনার 16 বছর বয়সে বিয়ে হয়ে যায়। 17 বছর বয়সে বাচ্চা। উনি দুঃখ করে বলেন, ওনার অনেক স্বপ্ন ছিল। অনেক লেখাপড়া করার ইচ্ছা ছিল। সেগুলা কিছুই হয়নি। উনার হাসব্যান্ড বেশিরভাগ সময় শিপে থাকে। উনাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেছে। আমিও যেন বয়সের তুলনায় অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম। আসলে এত কম বয়সে এত বেশি যে হয়তো নারীদেরকে অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম। মেয়েরা সবসময় একজন ভালো শ্রোতা খোঁজে, যাকে সব বলতে পারে। আর আমি বাজি রেখে বলতে পারি, আমি একজন খুব ভালো শ্রোতা। তখন ব্রিটিশ কাউন্সিলে একটা কোর্স করছি। কাজেই ইংলিশটাও প্র্যাকটিস করা প্রয়োজন। তোমার মা মাঝে মাঝেই ইংলিশে প্রশ্ন করে বসে। আমিও টাফট অ্যান্সার করে দিই। আমরা দুজনেই একজন অপরের কোম্পানি খুব পছন্দ করতাম। আমার মনে তখনও পাপ ঢোকেনি।
কিন্তু হঠাৎ একদিন একটা ছোটখাট ইনসিডেন্ট হয়ে গেল। বিকালে আমরা বন্ধুরা মিলে রেগুলার ক্রিকেট খেলতাম। সেদিন ক্রিকেট খেলে ঘেমে মোজা খুলে অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম। এখন তোমাকে পড়াতে যাব। নতুন খুঁজে দেখি সবগুলো ধুয়ে দেওয়া, এখনো শুকায়নি। কি আর করা, একটা ট্রাউজার আর চপ্পল পরে বেরিয়ে পড়লাম। দরজায় কলিং বেল দিতেই তোমার মা দরজা খুলে দিল। যথারীতি কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে গল্প করছি। গল্পের এক ফাঁকে দেখি তোমার মা আমার ট্রাউজারের দিকে চেয়ে আছে। উনার দৃষ্টি অনুসরণ করে দেখি আমার বাবাজি কোনো এক অজানা কারণে একটু স্ফীত হয়ে আছে এবং তোমার মা সেদিকে দেখছে। আমি বেশ অস্বস্তি বোধ করলাম, কিন্তু ব্যাপারটা পাত্তা দিলাম না। তোমাকে পড়াতে গেলাম। আমি চা কফি কিছু খাই না। তাই তোমার আম্মু হয় আমাকে বাদাম পেস্তা মেশানো লস্যি পাঠাতো, নয়তো ফালুদা। তোমার মায়ের হাতের ফালুদা, ওহ অপূর্ব স্বাদ। তোমা পড়তে পড়তে হঠাৎ বলে, স্যার আমি আসছি। বলেই দৌড়। আমি বুঝলাম টয়লেটে যাচ্ছে। আমি বসে বসে পাতা উল্টাচ্ছি। এমন সময় তোমার মা ছোট একটা ট্রে নিয়ে হাজির। তোমার ছাত্রী কই গেল? আমি বললাম, আসছি বলে দৌড় দিল। মনে হয় টয়লেটে গেছে কি। তোমার মা ট্রে এনেছে, তার মানে মনে হয় ছোট কাজের মেয়েটা অসুস্থ। এই নাও তোমার ফালুদা আর শরবত। আমি কি মনে করে উনাকে হেল্প করতে গিয়ে হাত বাড়িয়ে ট্রে ধরতে গিয়ে উল্টে দিলাম গ্লাসটা। নিছক দুর্ঘটনা। কিন্তু গ্লাস উল্টে পড়ল উনার শাড়ির উপর। উনি লাফিয়ে সরে যেতে গিয়ে গ্লাস ফেলে দিলেন মেঝেতে। ঝনাত করে গ্লাসটা ভাঙল, শেষে বাটিটাও। তোমা দৌড়ে আসল। আমার মুখটা লজ্জায় কাচুমাচু। তোমাও এসে গেছে। ও দরজার কাছে দাঁড়িয়ে হি হি করে হাসছে। তোমার মায়ের শাড়িতে লেগেছে। উনি পিছিয়ে গিয়ে বললেন, তোমরা ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। দেখ পা কাটে না যেন। আমি আর তোমা গিয়ে ড্রয়িং রুমে বসলাম। আমার বেশ খারাপ লাগছিল, সরি বলা উচিত। আমি বললাম, তোমা তুমি একটু একা একা পড়ো, আমি তোমার আম্মুকে সরি বলে আসি। আমি ওর আম্মুর রুমের সামনে দাঁড়িয়ে নক করতে যাব। এমন সময় দেখি রুমের দরজা আধখানা খোলা আর উনি শুধু পড়ে আছেন। দেখা যাচ্ছে। আমার সাথে চোকাচোকি হয়ে গেল। আমি যে কি ভীষণ লজ্জা পেলাম। কিন্তু তোমার মা বোধহয় লজ্জা পায়নি, বরঞ্চ একটা ছোট্ট হাসি উপহার দিল। এই হাসিতে কি ছিল জানি না, তবে কেন যেন মনে হয় আমন্ত্রণের হাসি। আমার কান নাক চোখ সব গরম হয়ে গেল। আমি ওই মুহূর্তে ড্রয়িং রুমে চলে এলাম। কিছুক্ষণ কথা বলতে পারলাম না। তোমার মা বেশ কিছুক্ষণ পরে এসে বলল, তোমাদের রুম পরিষ্কার হয়ে গেছে, চাইলে যেতে পারো। আমি উনার দিকে তাকাবার সাহস পাচ্ছিলাম না। আমি সেদিনের মতো পড়ানো শেষ করে বাসায় চলে আসলাম। পরদিন যাব না করেও কি মনে করে 7টার আগেই হাজির। তোমার মা যথারীতি দরজা খুলে দিল। আজকে গেটে দারোয়ানকে দেখলাম না, হয়তো কোনো কাজে পাঠিয়েছে। আজকে তোমার মা একটা অফ হোয়াইট শাড়ি পরেছেন। অপূর্ব সুন্দরী লাগছে, যেন সত্যিকারের এক রাজকুমারী। একটু কি সেজেছেও? হ্যাঁ তাই তো, আমি খানিকক্ষণ অপলক দৃষ্টিতে দেখলাম। তারপরে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। তোমা বাসায় নেই, ওর মা বলল আজকে ও নানা বাড়ি থাকবে। আমার বুক দূর দূর করে কাঁপছিল। তবু আমি সোফাতে বেশ স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলাম। অন্যদিন তোমার মা আমার অপোজিটের সোফাতে বসে, আজকে আমার পাশে বসেছে। উনার থেকে হালকা একটা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে আসছে। আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছি কোনো এক মাদকতার। আজ যে কথাই বলছো না, কি হয়েছে তোমার? আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারছি না। তোমার মার দিকে চোখ তুলে তাকাতেও পারছি না। দর দর করে ঘামছি। তুমি সুস্থ আছো তো? বলেই উনি আমার কপালে হাত ছোঁয়ালেন। উনি কপাল, গাল আর গলায় হাতের উল্টো পাশ রেখে বেশ কিছুটা সময় ধরে পরীক্ষা করে বললেন, জ্বর নেই তো? ঘামছ কেন? আমি এবার মুখ তুলে তাকালাম। আমার চোখ হয়তো লাল হয়ে গিয়ে থাকবে। মুখ, কান, নাক সব দিয়ে আগুন বেরোচ্ছে। আমার হাত কাঁপছে, এ কি হতে যাচ্ছে? তোমার মা টেবিল থেকে টিস্যু নিয়ে আমার কপালের ঘাম মুছে দেওয়ার জন্য কাছে এল, একদম কাছে, যেখান থেকে উনার শব্দ শোনা যাচ্ছিল। কাছে টানলাম। উনি বাধা দিলেন না, বরঞ্চ টিস্যুটা মেঝেতে ফেলে দিয়ে নিজের হাত আমার ঘাড়ে রাখলেন। আমি তোমার মার মুখের দিকে তাকালাম, চোখে চোখ রাখলাম। সত্যি কি উনি এটা চান? হ্যাঁ, উনার চোখের ভাষা পড়তে পারছি। চোখের পাতা কাঁপছে না, সেখানে কিছু একটা আছে। এক প্রচণ্ড আহ্বান, এক অপূর্ণ তৃপ্তি, এক বহুদিনের আকাঙ্ক্ষা। এই ভাষা আমার চেনা আছে, এর অর্থ আমি বুঝি।
উনি এখন এক পিপাসার তো মানবি, ওর পিপাসা মেটানো আমার নৈতিক কর্তব্য। কে কার দিকে প্রথম এগোলাম মনে নেই, তবে দুটো একটু পরেই একসাথে হল। আমি ইচ্ছা করেই 2 দিন পড়াতে গেলাম না। 2 দিন পরে গিয়ে যথারীতি ভদ্র বালকের মতো হাজির হলাম। শাবলটা অনেকটা সুস্থ হয়েছে। ভয়ে ভয়ে ছিলাম তমা কিছু আঁচ করেছে কিনা। ও কিছুই আঁচ করেনি, ঠিক আগের মতো ফাজলামি করছে, পুরা ফাঁকি দিচ্ছে। আমি ওকে কয়েকটা অঙ্ক করতে দিয়ে বেডরুমে চলে গেলাম, ওর মায়ের রুমে। তোমার মা বিছানা ঠিক